এবং এখন যদি আমি বিধানসভা চত্বরের ছবি দেখতে যাই তাহলে এই ছবি একেবারে অন্যরকম। মানে সাম্প্রতিককালে বিধানসভা চত্বরে এই রকম ছবি দেখা যায়নি। সাধারণত কি হয়, সাধারণত শাসক দল বিরোধী দল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই বিরোধী দল কারা হবে তা নিয়ে, বা বলা ভালো হয়েছে বিরোধী দলনেতা কে হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা পরম্পরা, চিঠি, সেই চিঠিতে সই জালের অভিযোগ, শুধু তাই নয় আরো একের পর এক অভিযোগ। আমার সঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার রয়েছেন। সুকান্ত বাবু, এ তো একরকম নজিরবিহীন ঘটনা, বিধানসভায় এ ছবি দেখা যায়নি এর আগে, কিভাবে দেখছেন? দেখুন, এখন তৃণমূল কংগ্রেসের মুসল পর্ব চলছে। এ পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো, আর এক পক্ষ বলছে আমরা আসল তৃণমূল কংগ্রেস, আমাদেরকে দেখো। এবার তৃণমূল কংগ্রেস কোথায় যাবে? ডান দিকে যাবে না বাম দিকে যাবে, নাকি পরাঞ্জলি দিয়া মাঝখানে থাকবে, সেটা তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে দিন। তবে এটুকু বোঝা যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস নামক দলটা এই মুসল পর্বের ফলে সাইনবোর্ডে পরিণত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুকান্ত বাবু, একটা দল হারবে আরেকটা দল জিতবে, খুব স্বাভাবিক, রাজনীতির নিয়ম এটাই। কিন্তু একটা দল হেরে যাওয়ার 30 দিনও হয়নি, সঙ্গে সঙ্গে দলের মধ্যে একেবারে তৃণমূলে ভাঙন। দেখুন, এইটা বোঝা যাচ্ছে যে দলের মধ্যে ডেমোক্রেসি বলে কিছু ছিল না, এবং যখনই কোনো দল বা রাজনৈতিক দল যখন কোনো আদর্শের উপর ভিত্তি করে তৈরি না হয়ে কতগুলো মানুষের শুধুমাত্র পার্সোনাল বেনিফিট বা ফিনান্সিয়াল বেনিফিটের মন্ত্র দিয়ে তৈরি হয়, তখন সে রাজনৈতিক দল দীর্ঘমেয়াদী ব্যবস্থায় টিকতে পারে না। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটাই হচ্ছে। এই দলটির পেছনে কোনো আইডিওলজি নেই, কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই। তো নীতিবিহীন দল নেতার দৌলতে ততদিনই চলতে পারে যতদিন সেই নেতার দাপট থাকে। নেতার দাপট যেদিন বন্ধ হয়ে যায় সেদিন আর চলবে না। আর নীতি চিরস্থায়ী, তো আইডিওলজি চিরস্থায়ী। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এটাই মূল কারণ, এই দল টিকবে না, টেকা সম্ভব নয়। ধন্যবাদ সুকান্ত বাবু। আমার সঙ্গে বিশ্বজিৎ আছে সরাসরি বিধানসভা চত্বর থেকে। বিশ্বজিৎ কি আমার কথা শুনতে পাচ্ছে? বিশ্বজিৎ, বিধানসভা চত্বরের এখন বুঝতে চাইবো এখন কি হচ্ছে সেখানে? একদমই সেই ছবিটাই তোমাকে দেখাবো, যে বিধানসভায় কিছুক্ষণ আগেও আরও একজন বিধায়ক ঢুকেছেন। ঠিক যেরকমভাবে আমরা জানি যে ইতিমধ্যেই একটা সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন, জোড়াফুল প্রতীকে জিতেছেন, তারাই নিজেদের যে সেই বিক্ষুব্ধ অর্থাৎ আলাদা নতুন তৈরি দল, তারা সেখানে বৈঠক করেছেন। নৌশার আলী কক্ষে বৈঠক শেষ হয়েছে, স্পিকারের ঘরে ইতিমধ্যেই তাদের নেতৃত্ব যাচ্ছেন। ইতিমধ্যেই যে বৈঠকে যেটা ঠিক হয়েছে যে এই যে নৌশার আলী কক্ষের যে মিটিং, তাতে ঠিক হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দলনেতা হবেন। এবং পাশাপাশি আমরা যদি দেখি যে শিউলি সাহা, জাভেদ আহমেদ খান তারা এবং সন্দীপন সাহা ডেপুটি লিডার হবেন। তবে একটা প্রশ্ন, যেটা যারা বিধায়ক যারা এই বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তাদের অনেকেই বলেছেন যে তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিধায়ক তারা ভেতরের যে বৈঠক সেখানেও কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই রেখেছেন। কিন্তু তাহলে গোলটা বাঁধলো কোথায়? অর্থাৎ এই যে মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হিসেবে যে চিঠি দিয়েছেন, সেই চিঠি জাল সই করে চিঠি জমা দিয়েছে, তার ফলে যে বিতর্ক তৈরি হয়েছে, এবং এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যখন স্পিকারের কাছে তার সত্যতার দাবি তোলেন এবং সেই কথা প্রকাশ্যে আসে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রকাশ্যে আনেন, তারপর থেকেই এই যে ফাটলটা ক্রমশ চওড়া হয়। এবং তারপর বৈঠক আমরা দেখেছি, এমএলএ হস্টেলে বৈঠক, মধ্যমগ্রামে রথিন ঘোষের বাড়িতে বৈঠক, এবং নানা জায়গায় বৈঠক করে যেমন বিভিন্ন জেলাতে বিভিন্ন নেতৃত্ব তারা লিডারশিপ দিয়ে সেখানকার বিধায়কদের একত্র করেছেন। এবং অবশেষে আজ 3রা জুন, আমরা মনে রাখতে হবে যে 4ঠা মে এইরকম একটা ভরাডুবি পরাজয়, কিন্তু তার মধ্যেও 80 জন বিধায়ক ছিল, তা সত্ত্বেও এক মাসও টিকল না। সেখানে এই বিধানসভার যে দলনেতা পর্ব নির্বাচন, সে তাকে কেন্দ্র করে জালসই এবং সেই বিতর্ককে কেন্দ্র করে কার্যত দুভাগ হয়ে গেল দল। এবং সেখানে গতকাল আমরা মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের কাছে যে সমস্ত বিধায়কদের দেখেছিলাম, কুণাল ঘোষ থেকে ফিরহাদ হাকিম থেকে নয়না বন্দ্যোপাধ্যায় থেকে অসীমা পাত্র থেকে শুরু করে সেই বিধায়ক, তারা মদন মিত্র, তারা কিন্তু আসেননি। কিন্তু বাকিরা যারা এসছেন তারা কিন্তু একেবারে যে কথা দীর্ঘদিনের সৈনিক বলে পরিচিত। বিশ্বজিৎ, যারা এসেছেন, এদিকে যদি আমি শিউলি সাহার কথা বলি, ওদিকে জাভেদ খানের কথা বলি, ওদিকে চন্দ্রনাথ সিনহার কথা বলি, এরাও তো দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক বলে পরিচিত। তারা বেসুরো, তারা বলছেন যে নিজেদের সম্মান সবার আগে। কেন? একদমই সেক্ষেত্রে এই প্রশ্ন ওঠে যে শিউলি সাহা, যাকে নতুন করে চেনানোর কিছু নেই, যে নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে তার রাজনৈতিক জীবনে জল পেয়েছিলেন বলা যায়, ঢেউ পেয়েছিলেন বলা যায়। সেই নন্দীগ্রাম আন্দোলনের নন্দীগ্রামের মেয়ে সেই শিউলি সাহা, যিনি কেশপুরের বিধায়িকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ। এবং এছাড়াও আমরা দেখেছি যে জাভেদ আহমেদ খান কলকাতার দীর্ঘদিনের নেতৃত্ব এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ। কিন্তু তোমায় মনে রাখতে হবে যে 1998 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়েছিলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় যুবনেত্রী, এবং সেক্ষেত্রে সেই যুবদের নিয়ে তার সঙ্গে বেশ কিছু বরিষ্ঠ যারা পরামর্শদাতা ছিলেন তারা যোগ দিয়েছিলেন। এখানেও ঠিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তার বাবা বিধায়ক ছিলেন এন্টালির, কিন্তু তিনি এবার প্রথম বিধায়ক হয়েছেন। কলকাতা পুরসভায় তিনি মেয়র পরিষদ রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, কিন্তু এই বিধানসভার চত্বরে তার প্রথম পা রাখা, এবং সেখানে কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরেক যুব নেতৃত্ব তার সঙ্গে জোট বেঁধে যেভাবে এই বর্ষিয়ান কিছু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের সহযাত্রী, সেই মন্ত্রী ছিলেন, আমরা যদি সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে দেখি চন্দ্রনাথ সিনহা, জাভেদ আহমেদ খান, অরূপ রায়, সকলেই মন্ত্রী, রতিন ঘোষ গুরুত্বপূর্ণ মন্ত্রী, দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী রতিন ঘোষ, এই যে যারা ছিলেন তারাও বেসুরো। মানে কোথাও যেন একটা তৃণমূলের মধ্যে অন্য তৃণমূল। নিউজরুম থেকে এ নিয়েই কথা হচ্ছিল কমলিকার সঙ্গে। রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল, এবং এই তৃণমূল চায় যাতে তাদের কথা শোনা হোক পার্টিতে। এই তৃণমূল চায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারেন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে নিয়ে আলোচনা করে সবাই মিলে এগোনো উচিত। এটা রাজনৈতিক ব্যাখ্যা, এবং সেখানে দাঁড়িয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে ঋতব্রত ব্যানার্জি একটি কোনো নতুন দল করবেন এবং ঋতব্রত ব্যানার্জি সরাসরি চ্যালেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই আমরা জানতে পারছি, যেটা তাদের বক্তব্য। এর বারবার আজকেও যখন ঢুকেছে তখন তাদের এটাই বক্তব্য বলা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকার এবং তৃণমূল কংগ্রেস যে কার্যত প্রায় শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই আজকের যে ঘটনা সেটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে? আমরা যদি কালকে থেকে বিষয়টাকে দেখি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাস্তায় নামলেন, প্রথমবার পরিবর্তনের পর তিনি রাস্তায় নামলেন। তার সঙ্গে কারা থাকলেন? তার সঙ্গে হাতে গোনা কয়েকজন বিধায়ক, তার সঙ্গে হাতে গোনা কয়েকজন সাংসদ রইলেন, সবাই পুরনো দিনের, বাকি কেউ রইলেন না। যাদেরকে দেখা যেত যেরকম শায়নী ঘোষ, অরূপ বিশ্বাস, জুন মালিয়া, মারপিট পড়ে যেত, কে প্রথম লাইনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাউকে দেখা গেল না। সেই সময় কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতায় বৈঠক করলেন মালদা মুর্শিদাবাদের বিধায়করা, বৈঠক করলেন বীরভূমের বিধায়করা। তারা কাদের সঙ্গে বৈঠক করলেন? তারা বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে। কেন বৈঠক করলেন? বৈঠক করলেন যে তারা চাইছেন না শোভনদেব চট্টোপাধ্যায়কে তাদের বিরোধী দলনেতা করতে, কারণ পুরো যে প্রসিডিওরটা ফলো করা হয়েছে সেই পুরো প্রসিডিওরটাই জালি, সেই পুরো প্রসিডিওরটাই জাল করা হয়েছে বলে তারা মনে করছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পাশে আমরা দেখলাম শুধুমাত্র 52 না 59 জন, এবং তাদের মধ্যে অনেকে যারা বহুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। জাভেদ খান রয়েছেন তার সঙ্গে, আখরুজ্জামান রয়েছেন মুর্শিদাবাদে, চন্দ্রনাথ সিনহা প্রাক্তন মন্ত্রী, সাবিনা ইয়াসমিন তিনি প্রাক্তন মন্ত্রী, কাজল শেখ বীরভূমের, এরা প্রত্যেকে এসে একসাথে জুটেছে। তারা প্রত্যেকে একসাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এই সই করেছে। একটা জিনিস খুব স্পষ্ট, দলের মধ্যে দল, দলের মধ্যে ব্লক, এবং এই কিন্তু যদি আমরা সংসদীয় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ দেখি, তাহলে এই যে দল অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস, তারাই আসল তৃণমূল কংগ্রেস পরিষদীয় ব্যাকরণে। সেখানে কিন্তু এই 21 জন যারা সই করলেন না, তাদের কিন্তু এই জায়গায় পরিষদীয় রাজনীতির ব্যাকরণ অনুযায়ী
তাদের মূল্য থাকবে কিনা সেই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ালো। অর্থাৎ যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঠানো হয়েছিল সেই চিঠি এই বিধায়করা গ্রাহ্য করছে না, এবং যেহেতু এই বিধায়কদের সংখ্যা অনেক বেশি, 2/3 বেশি, সুতরাং সংসদীয় ব্যাকরণ পরিষদীয় ব্যাকরণ অনুযায়ী এই 2/3 থেকেও যারা বেশি রয়েছে অর্থাৎ 59 রয়েছে, তাদের উপরেই কিন্তু তারাই কিন্তু বিরোধী দল হিসেবে গণ্য হবে। কিন্তু রাজনৈতিকভাবে দেখতে গেলে আবারও আমি বলবো যে তৃণমূল কংগ্রেসের ভেতরে আরেক তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা ব্লক তৈরি হলো, এবং আমাদের সূত্র আমাদের যেটা বলছে যে সংসদেও তারা একই মডেল, এই মডেলটাই তারা ওখানে নিয়ে যাবেন এবং সেখানেও একই কু যাকে বলে ইংলিশে সেই বিষয়টি হবে।